আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশে প্রবাসে সুখে দুঃখে আরামে আয়েসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে আরেকবার জানাই সালাম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি প্রতি রইল আদাব, শুভেচ্ছা, অভিনন্দন। তো আপনাদের আজকে আমরা A to Z চিকিৎসার জন্য প্র্যাকটিক্যালে যা যা লাগে সব কিছু আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর অনুরোধ থাকবে আপনার সুন্দর মতামতটি আমাদের কমেন্ট বক্সে আপনারা দিয়ে দিবেন। ভিডিও যদি ভালো হয়ে থাকে তো ভালোর, আর যদি মন্দ হয়ে থাকে তো মন্দের সুন্দর কমেন্ট আপনারা দিয়ে দিবেন। তো দর্শক, শুরু করা যাক ভিডিওতে। তাহলে দর্শক, আজকে আমরা জানবো গরুর সব ধরনের চিকিৎসা, কীভাবে সুই দিতে হয়, কিভাবে জ্বর মাপতে হয়, কিভাবে ওষুধ দিতে হয়, তার A to Z সব কিছু। তো সর্বপ্রথম যে বিষয়টি জানবো, আসলে প্রাণীটি সুস্থ কি অসুস্থ। তো অসুস্থ থাকার যেগুলো লক্ষণ, এই প্রথমত যে কোনো চিকিৎসা বা ট্রিটমেন্ট যদি যে কোনো প্রাণীর করতে যান না কেন, তো সর্বপ্রথম আপনাকে জানতে হবে প্রাণী অসুস্থর যা যা লক্ষণ সব কিছু কিন্তু আপনাকে দেখতে হবে। তাহলে অসুস্থ প্রাণীর লক্ষণ, তাহলে অসুস্থ প্রাণীর লক্ষণ যখন আপনারা দেখবেন, তো সর্বপ্রথম পশুটিকে ভালো করে দেখতে হবে আসলে পশুটির গায়ে লোম খাড়া আছে কি না, তো এটা দেখবেন। তারপরে পশু স্বাভাবিক আগের চেয়ে যা খায় তো সেটা খাচ্ছে কি না এটা দেখতে হবে। তারপরে হচ্ছে পশুর চোখ মুখ ও নিস্তেজ আছে কি না এটা দেখতে হবে। তাহলে আমি আরেকবার বলি, অসুস্থ প্রাণীর লক্ষণ বা অসুস্থ পশুর লক্ষণ যেগুলো থাকবে, তো পশুটির গায়ের লোমগুলো খাড়া হবে, পশু খাবারের প্রতি চাহিদা কমে যাবে, পশুর মুখ ও চোখ নিস্তেজ ও বিষণ্ণ হবে, পশু নিয়মিত মলমূত্র ত্যাগ করবে না। কিছু কিছু প্রাণী আছে দল থেকে সরে আস্তে আস্তে চলাফেরা করবে এবং একগুঁমি হয়ে বসে থাকবে। তারপরে হচ্ছে প্রাণীকে যদি অনেক মশামাছি ধরে কিন্তু প্রাণী মশামাছি তাড়াবে না, মাথা উঁচু বা ঝুলে থাকবে, মানে নিচু করে মাথা নিচু করে ঝুলে থাকবে, পশুটি ঝিমা ধরে দাঁড়িয়ে বা বসে থাকবে, শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হবে, কিছু কিছু সময় পশু মাথা স্থির করতে পারে না, কিছু সময় পশু দ্রুত শ্বাস প্রশ্বাস নেয়, 20 হাত বা 50 হাত দূর থেকে গরুটি যে জোরে জোরে শ্বাস নিচ্ছে তা বোঝা যাবে, পশুটি না খেয়ে খেয়ে পিঠের হাড্ডি উপরে উঠে যাবে, জ্বর থাকলে নাকের আগা শুকনো এবং গরম থাকবে, খাদ্য গ্রহণে অনীহা প্রকাশ করবে। তো দর্শক, আমরা যেটা জানলাম অসুস্থ গরুর লক্ষণ। তাহলে অসুস্থ গরুর লক্ষণ আমরা আরেকবার জানব যাতে আপনাদের কোনো সমস্যা না হয়। তাহলে অসুস্থ গরুর প্রথমত যেগুলো লক্ষণ আছে, তাহলে আমরা যেটা দেখব, অসুস্থ পশুর গায়ের লোমগুলো খাড়া হবে, পশু খাবারের প্রতি চাহিদা কমে যাবে, পশুর মুখ ও চোখ নিস্তেজ ও বিষণ্ণ হবে, পশু নিয়মিত মলমূত্র ত্যাগ করবে না, কিছু কিছু প্রাণী দল থেকে সরে আস্তে আস্তে চলাফেরা করবে, মশামাছি তাড়াবে না, মাথা নিচু বা ঝুলে থাকবে, পশুটি ঝিমা ধরে দাঁড়িয়ে বা বসে থাকবে।
শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হবে। কিছু কিছু সময় পশু মাথা স্থির করতে পারে না। কিছু সময় পশু দ্রুত শ্বাস প্রশ্বাস নেয়। পশু না খেয়ে খেয়ে পিঠের হাড় ও হাড্ডি উপরে উঠে। জ্বর থাকলে নাকের আগা শুকনো ও গরম থাকবে। খাদ্য গ্রহণে অনীহা প্রকাশ করবে। তাহলে আমরা জানলাম অসুস্থ পশুর লক্ষণ। তো এখন আমরা জানব তাহলে দর্শক এখন আমরা জানব সুস্থ পশুর লক্ষণ। তাহলে সুস্থ পশুর প্রথম যে লক্ষণটা থাকবে, পশুটির পারিপার্শ্বিক অবস্থায় পশুটি সজাগ থাকবে। অর্থাৎ পশুর নিকট কেউ আসলে বা শব্দ হলে সেই মুহূর্তে পশুটি দৃষ্টি দিয়ে কান খাড়া করে সাড়া দেবে। তাহলে পারিপার্শ্বিক অবস্থায় পশুটি সজাগ থাকবে। অর্থাৎ পশুর নিকট কেউ আসলে বা শব্দ হলে সেই মুহূর্তে দৃষ্টি দিয়ে বা কান খাড়া করে পশুটি কি সাড়া দেবে। শরীরের পশম মিশ্রণ ও তেলতেলে থাকবে। অর্থাৎ পশুর শরীরের লোম উজ্জ্বল ও মসৃণ ও চকচকে থাকবে। পশুর নাকের অগ্রভাগে ভেজা ও বিন্দু বিন্দু ঘাম জমবে ও চকচকে হবে। নাক, মুখ, চোখ ও কান পরিষ্কার থাকবে। সব সময় লেজ ও কান নাড়াচড়া করবে। পশু স্বাভাবিকভাবে মশা মাছি ডাঁশ ইত্যাদি লেজ ও মুখের সাহায্যে তাড়াবে। পশু স্বাভাবিকভাবে নাড়াচড়া করবে। পশুর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। খাওয়া দাওয়ার রুচি বাড়বে বা খাওয়া দাওয়ার রুচি ঠিক থাকবে। পিপাসা স্বাভাবিক থাকবে। পশু দিনে 7 থেকে 8 বার জাবর কাটবে। পায়খানা প্রস্রাব স্বাভাবিক থাকবে এবং সঠিক রং থাকবে। তাহলে দর্শক আমরা যা জানলাম আমি আরেকবার বলতেছি, আপনারা মনোযোগ সহকারে আমাদের এই কথাগুলো শুনেন এবং কেউ ভিডিওটি কি ডাউনলোডও করতে পারেন এবং কি এগুলা খাতায় লিখতেও পারেন। তাহলে হচ্ছে সুস্থ পশু চেনার লক্ষণ। তাহলে সুস্থ পশুর সর্বপ্রথম যেটা থাকবে, পশুটির পারিপার্শ্বিক অবস্থা, পশুটি কি সজাগ থাকবে। পশুর নিকট কোনো মানুষ বা কোনো হিংস্র প্রাণী বা কোনো অপরিচিত প্রাণী যদি প্রাণীর কাছে যায় বা কোনো শব্দ যদি হয়, সর্বপ্রথম পশুটি কি সেই মুহূর্তে দৃষ্টি দিয়ে কান খাড়া করে কি সাড়া দেবে। শরীরের পশম মসৃণ ও তেলতেলে থাকবে। অর্থাৎ পশুর শরীরের লোম উজ্জ্বল ও মসৃণ ও চকচকে থাকবে। পশুর নাকের অগ্রভাগে ভেজা ও বিন্দু বিন্দু ঘাম জমবে ও চকচকে হবে। নাক, মুখ ও কান পরিষ্কার থাকবে। সব সময় লেজ ও কান নাড়াচড়া করবে। পশু স্বাভাবিকভাবে মশা মাছি ডাঁশ ইত্যাদি লেজ ও মুখের সাহায্যে কি তাড়াবে। পশু স্বাভাবিকভাবে নাড়াচড়া করবে। পশুর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। খাওয়া দাওয়ার রুচি বাড়বে এবং স্বাভাবিক থাকবে। পিপাসা স্বাভাবিক থাকবে। পশু দিনে 7 থেকে 8 বার জাবর কাটবে। পায়খানা প্রস্রাব স্বাভাবিক থাকবে এবং সঠিক রং থাকবে। তাহলে দর্শক আমরা জানলাম অসুস্থ প্রাণীর লক্ষণ এবং সুস্থ প্রাণীর লক্ষণ। তাহলে আপনারা এগুলো অবশ্যই খাতাতে লিখে রাখবেন বা আমাদের ভিডিওটি কি ডাউনলোড করে নিয়ে নেবেন, যাতে আপনাদের ভেটেরিনারি কাজ করতে সুবিধা হয়ে যায়।
তো দর্শক, এখন আমরা যেটা জানবো, তাহলে দর্শক, রোগ কাহাকে বলে? রোগ বলতে পশুর শারীরিক সুস্থ অবস্থার কোনো একটি ব্যতিক্রম ঘটাকেই কিন্তু রোগ বলে। অর্থাৎ পর্যাপ্ত পুষ্টি ও প্রয়োজনীয় পারিপার্শ্বিক পরিবেশ বজায় রাখার পর পশু স্বাভাবিক কার্য সম্পাদন করতে ব্যর্থ হলে সে অবস্থাকেই রোগ বলে। এই রোগ 4 প্রকার। তাহলে এই রোগ হচ্ছে 4 প্রকার: সংক্রামক রোগ, অসংক্রামক রোগ, শ্বাসের রোগ, জুনান্টিকা রোগ। তাহলে হচ্ছে সংক্রামক রোগ। এই সংক্রামক রোগ কি? তাহলে যে সমস্ত রোগ প্রাণীর শরীরে ভাইরাস ও ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ইকোলাই জীবাণু দ্বারা আক্রান্ত হয় তাকে সংক্রামক রোগ বলে। যেমন বাদলা, গলাফুলা, তরকা, ডায়রিয়া, প্লেগ ইত্যাদি। এবার আমরা জানব অসংক্রামক রোগ। তাহলে যে সমস্ত রোগ ভিটামিন বা ক্যালসিয়াম ও হরমোনের অভাবজনিত কারণে হয় তাকে অসংক্রামক রোগ বলে। অসংক্রামক রোগের মধ্যে হচ্ছে গাভীর দুগ্ধজ্বর হয়, গ্যাস্ট্রিটানি, কিছু কিন্টোসিস ইত্যাদি। এবার হচ্ছে ছোঁয়াচে রোগ। ভাইরাসজনিত রোগ এক প্রাণী থেকে অন্য প্রাণীতে সংক্রামিত হওয়ার পর ওই প্রাণী হতে ও অন্য প্রাণীতে সংক্রমিত হওয়াকেই ছোঁয়াচে রোগ বলে। উদাহরণ যেমন আমি দিচ্ছি, এফএমডি খুরা এবং হচ্ছে কি পিপিআর মুরগির হচ্ছে রানীক্ষেত। তাহলে হচ্ছে এফএমডি বা হচ্ছে খুরা, এটা হচ্ছে গরুর, আর হচ্ছে পিপিআর, এটা হচ্ছে ছাগলের, আর মুরগির হচ্ছে কি রানীক্ষেত। তাহলে এটা হচ্ছে ছোঁয়াচে রোগ। তারপরে হচ্ছে জুনান্টিকা রোগ। তো যে সমস্ত রোগ পশু থেকে মানুষের ভিতর এবং মানুষ থেকে পশুর ভিতর সংক্রমণ হয় বা সংক্রমিত হয় তাকে জুনান্টিকা রোগ বলে। যেমন তরকা, বনক্রাইটিস, যক্ষা ইত্যাদি। তাহলে দর্শক, আমরা যেটা জানলাম, আমি আরেকবার বলতেছি, রোগ কাহাকে বলে? রোগ বলতে পশুর শারীরিক সুস্থ অবস্থার কোনো একটি ব্যতিক্রম ঘটাকেই গরুর রোগ বোঝায়। মানে প্রাণীটি সুস্থ আছে, তো সুস্থর বিপরীত যে কোনো যদি একটা কারণ থাকে তাহলে বুঝে নিতে হবে প্রাণীটির কি রোগ হয়েছে। অর্থাৎ পর্যাপ্ত পুষ্টি ও প্রয়োজনীয় পারিপার্শ্বিক পরিবেশ বজায় রাখার পর পশু স্বাভাবিক কার্য সম্পাদন করতে ব্যর্থ হলে সে অবস্থাকে রোগ বলে। আর এই রোগ হচ্ছে 4 প্রকার: সংক্রামক রোগ, অসংক্রামক রোগ, শ্বাসের রোগ, জুনান্টিকা রোগ। তাহলে আমি সংক্রামক রোগের কিছু বর্ণনা বলতেছি। তাহলে সংক্রামক রোগ যে সমস্ত রোগ প্রাণীর শরীরে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ইকোলাই জীবাণু দ্বারা আক্রান্ত হয় তাকে সংক্রামক রোগ বলে। যেমন বাতলা, গলাফুলা, তরকা, ডায়রিয়া, প্লেগ ইত্যাদি। এগুলো হচ্ছে সংক্রামক রোগ। এবার জানব অসংক্রামক রোগ। তো অসংক্রামক রোগ কাহাকে বলে? যে সমস্ত রোগ ভিটামিন বা ক্যালসিয়াম বা হরমোনের অভাবজনিত কারণে হয় তাকে অসংক্রামক রোগ বলে। যেমন গাভীর দুগ্ধজ্বর, গ্যাস্ট্রিটানি, বিসুটি, কিন্টোসিস ইত্যাদি। এবার আমরা জানবো দর্শক ছোঁয়াচে রোগ। তাহলে ছোঁয়াচে রোগ কাহাকে বলে? ভাইরাসজনিত রোগ এক প্রাণীতে সংক্রামিত হওয়ার পর ওই প্রাণী হইতে ও প্রাণীতে সংক্রমিত হাওয়াকে ছোঁয়াচে রোগ বলে। তার মানে এক প্রাণী থেকে অন্য প্রাণীতে যে রোগ ছড়ায়, এক প্রাণী আক্রান্ত হয়েছে, মানে এক প্রাণী রোগে আক্রান্ত হয়েছে,
আর ওই রোগ অন্য প্রাণীতে যদি ছড়ায় তখন তাকে সোয়াশে রোগ বলবে। তাহলে হচ্ছে গরুর খুরা রোগ, যেটাকে এফএমডি ভাইরাস বলে, তারপর হচ্ছে ছাগলের পিপিআর, আর মুরগির হচ্ছে কি রানীক্ষেত। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে জুনান টিকা রোগ। তাহলে যে সমস্ত রোগ পশু থেকে মানুষের ভিতর এবং মানুষ থেকে পশুর ভিতর সংক্রমণ হয় তাকে জুনান টিকা রোগ বলে। যেমন তরকা, বনক্রাইটিস, যক্ষা ইত্যাদি। তো দর্শক, আমরা যেটা জানলাম, তাহলে আমরা জানলাম রোগ সম্পর্কে। তাহলে রোগ আমরা জানলাম, আমি আরেকবার বলি, সংক্রামক, অসংক্রামক, সোয়াশে ও জুনান টিকা। তাহলে হচ্ছে কি কি রোগের হচ্ছে সংক্রামক রোগের তো বর্ণনা বললাম, অসংক্রামক রোগেরও বর্ণনা বললাম, সোয়াশে রোগেরও বর্ণনা বললাম, জুনান টিকা রোগেরও বর্ণনা বললাম। তাহলে এখন আমরা যেটা জানবো, তাহলে দর্শক এখন আমরা যেটা জানবো রোগের কারণ সমূহ কি কি ও কি কি কারণে রোগ হয়। তাহলে রোগের কারণ সমূহ প্রথমত যেটা আছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল কারণ। বায়োলজিক্যাল কারণ, তো বায়োলজিক্যালের মধ্যে অণুবীক্ষণ জীব, যেমন ব্যাকটেরিয়া দ্বারা রোগ হয়, মাইকোপ্লাজমা দ্বারা রোগ হয়, রিকেটসিয়া দ্বারা রোগ হয়, ভাইরাস দ্বারা রোগ হয়, ছত্রাক দ্বারা রোগ হয়, ক্লামাইডিয়া দ্বারা রোগ হয়। তারপরে হচ্ছে পরজীবী, পরজীবী দ্বারা রোগ ছড়ায়। যেমন পরজীবীর মধ্যে হচ্ছে হেলমিনথোলজি, গোলকৃমি, পাতাকৃমি, ফিতাকৃমি দ্বারা রোগ ছড়ায়। তারপরে হচ্ছে প্রোটোজোয়া, প্রোটোজোয়ার মধ্যে হচ্ছে ককসিডিওসিস, ব্যাবিসিওসিস, মানে ককসিডিওসিস যেটা আছে সেটা আসলে রক্ত আমাশা, তারপর হচ্ছে ব্যাবিসিওস যেটা হচ্ছে রক্ত প্রস্রাব, তারপর হচ্ছে ট্রাইকোমনোসিস, তারপর হচ্ছে টিপানোসোমিয়াসিস। এই তারপরে আছে কীটপতঙ্গ, কীটপতঙ্গের মাধ্যমে কি রোগ ছড়ায় বা হচ্ছে রোগের কারণ কীটপতঙ্গ। তাহলে কীটপতঙ্গের মধ্যে হচ্ছে উকুন, তারপর হচ্ছে উকুন, আঠালি, মাইট, তারপর হচ্ছে ফিজিক্যাল এজেন্টস। তাহলে ফিজিক্যাল এজেন্টস এর মধ্যে হচ্ছে আঘাত, পোড়া, ঠান্ডা, বিদ্যুৎ শক নিয়ে যে হচ্ছে প্রাণী কি দুর্ঘটনায় পড়ে যায়, তারপর হচ্ছে দংশন, উত্তাপ, ভেজা, ক্ষত, তারপর হচ্ছে রাসায়নিক পদার্থের মাধ্যমেও প্রাণী কি রোগে আক্রান্ত হয়। তাহলে হচ্ছে রাসায়নিক পদার্থ যেমন অজৈব বিষ, জৈব বিষ, ছত্রাকের বিষ, দংশনজনিত বিষক্রিয়া। তারপরে আমরা যেটা কারণ জানবো সেটা হচ্ছে বিপাকীয় ও অপুষ্টিজনিত কারণ। সেটা হচ্ছে মিল্ক ফিভার, প্রেগন্যান্সি টক্সিমিয়া, কিটোসিস, গ্যাস্ট্রিটানি, পোস্ট পার্সুয়েন্ট হ্যামাচুরিয়া, ফসফরাসের অভাব, আয়োডিনের অভাব, কপারের অভাব, আয়রনের অভাব, ভিটামিনের অভাব, রিকেটস, অস্টিওমিলোসিয়া, কোবাল্ট ডিফিয়েন্সি, ভিটামিন ই ডিফিয়েন্সি। তাহলে রোগ প্রতিরোধ গোলযোগ আমরা যেটা জানলাম, এবার হচ্ছে রোগ প্রতিরোধে গোলযোগ, যেমন হচ্ছে অ্যানাফাইল্যাক্টিক শক, মিল্ক অ্যালার্জিক ডার্মাটাইটিস, ইমিউন কমপ্লেক্স ডিজি। তারপরে আমরা যেটা জানব সেটা হচ্ছে বংশগত বা জন্মগত কারণ। জন্মগত কারণে হচ্ছে কি প্রাণী আক্রান্ত হয়, যেমন হচ্ছে
আপনি যে সার দিয়ে হচ্ছে গাভীকে কি প্রজনন করাচ্ছেন, তো সেই সারের যে কোনো একটা কি বিকলাঙ্গ আছে। তো সারের যদি বিকলাঙ্গ থাকে তো আসলে 100% বাছুরেরও কি বিকলাঙ্গ হতে পারে। এই তাহলে দর্শক, আমরা যেটা জানলাম, আমি আরেকবার বলতেছি, রোগের কারণ সমূহ কি কি, কি কি কারণে রোগ হয়। তাহলে কি কি কারণে রোগের কারণগুলো, তাহলে রোগের কারণ হচ্ছে বায়োলজিক্যাল কারণ। তাহলে বায়োলজিক্যালের মধ্যে যেগুলো কারণ আছে, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা, রিকেটসিয়া, ভাইরাস, ছত্রাক, ক্লামাইডিয়া। তারপর হচ্ছে পরজীবী। তাহলে রোগের কারণ মানে বায়োলজিক্যাল একটা কারণ, তারপর হচ্ছে কি পরজীবী। তাহলে হচ্ছে এর মধ্যে হচ্ছে কি পরজীবী। পরজীবীর মধ্যে হচ্ছে গোলকৃমি, পাতাকৃমি, ফিতাকৃমি, প্রোটোজোয়া, কক্সিডিওসিস, ব্যাবোসিওসিস। তারপর হচ্ছে কীটপতঙ্গ। কীটপতঙ্গ যেমন উকুন, আটালি, মাইট। তারপরে হচ্ছে তাহলে হচ্ছে রোগের কারণসমূহের মধ্যে এটা আমরা জানলাম। তারপরে হচ্ছে প্রাণী যদি কি আঘাত পায়, পোড়া পায়, ঠান্ডা, তারপর হচ্ছে বিদ্যুতের মাধ্যমে যেগুলো হচ্ছে সমস্যা হয়, তারপর হচ্ছে দংশন, যদি উত্তাপ বেশি হয়, তারপরে হচ্ছে ভেজার কারণে হচ্ছে কি রোগ হতে পারে, তারপর হচ্ছে কি ক্ষতর মাধ্যমে হচ্ছে কি রোগ হতে পারে। তারপর হচ্ছে রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থের মধ্যে হচ্ছে অজৈব বিষ, জৈব বিষ, তারপর হচ্ছে ছত্রাকের বিষ, দংশনের জনিত বিষক্রিয়া, বিপাকীয় ও অপুষ্টিজনিত কারণ, তারপরে হচ্ছে ব্লিক ফিভার, প্রেগনেন্সি টক্সিমিয়া, কিটোসিস, গ্যাস্ট্রানি, ফসফরাসের অভাব, আয়োডিনের অভাব, কপারের অভাব, আয়রনের অভাব। এই তো এগুলা কারণেই কিন্তু রোগ হয়। তারপরে হচ্ছে আপনার রোগ প্রতিরোধের গোলযোগ, যেমন হচ্ছে মিল্ক অ্যালার্জি, অ্যালার্জিক ডার্মাটাইটিস। এই তারপরে হচ্ছে বংশগত বা জন্মগত কারণও হচ্ছে কি প্রাণীর রোগ হয়। তো হচ্ছে এটা তো বললাম, আসলে যদি ছাগল, পাঠা হচ্ছে পাঠা বা হচ্ছে ষাঁড়ের যদি হচ্ছে কি কোনো বিকলাঙ্গ সমস্যা থাকে, তাহলে হচ্ছে পরবর্তী যেগুলো হচ্ছে বাচ্চা মানে ওই ষাঁড় দিয়ে যদি কোনো প্রজনন করা হয়, তাহলে হচ্ছে পরবর্তীতে কি বাচ্চারাও এগুলো সমস্যা হতে পারে। তো দর্শক, আমরা যেটা জানলাম, তো আপনারা অবশ্যই কি এগুলা খাতাতে লিখে রাখবেন। তাহলে আমরা এর পরবর্তীতে যেটা জানবো, রোগ নির্ণয় পদ্ধতি। তো রোগ নির্ণয় পদ্ধতিতে সর্বপ্রথম পশুটির পারিপার্শ্বিক অবস্থা দেখতে হবে। তারপরে পশুর প্রস্রাব পায়খানা ঠিক কিনা দেখতে হবে। পেটে, দুই পেটে মানে বাম পেটে টোকা দিয়ে দেখতে হবে যে পেটের অবস্থা ভালো আছে কিনা। পেটে চাপ দিয়ে দেখতে হবে, যদি চাপ প্রয়োগের সঙ্গে সঙ্গে তাহলে পেট ভালো আছে। আর দেরি করে ওঠে মানে পেটে চাপ দিয়ে দেখতে হবে, যদি পেটের চাপ প্রয়োগের সঙ্গে সঙ্গে মানে পেট ফুলে ওঠে, তাহলে দেখতে হবে পেট ভালোই আছে। আর দেরিতে যদি পেট ডুবে এবং উঠে, তাহলে বুঝতে হবে পশুর বদহজম হয়েছে। শ্বাস প্রশ্বাস ও নাড়ির গতি স্বাভাবিক আছে কিনা দেখতে হবে। তাহলে দর্শক, আমরা যেটা জানলাম রোগ নির্ণয় পদ্ধতি, তাহলে রোগ নির্ণয় পদ্ধতির মধ্যে যেটা আছে, সর্বপ্রথম পশুটির পারিপার্শ্বিক অবস্থা দেখতে হবে, পশুর প্রস্রাব পায়খানা ঠিক কিনা দেখতে হবে, পেটে টোকা দিয়ে দেখতে হবে পেটের অবস্থা ভালো আছে কিনা, দরকার হয় পেটে চাপ দিয়ে দেখতে হবে, যদি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে পেট নিচ থেকে উপরে উঠে আসে, তাহলে বুঝে নিতে হবে পেট ভালো আছে। আর পেটে চাপ দেওয়ার সাথে সাথে যদি পেট না আসে, তাহলে বুঝতে হবে পেটে বদহজম হয়েছে। তো দর্শক, এখন আমরা যেটা জানব, তাহলে দর্শক, শারীরিক পরীক্ষার জন্য আমি যেভাবে হচ্ছে গরুটিকে দেখতেছি, তো আপনারা অবশ্যই হচ্ছে কি গরুটির কাছে এইভাবে যাবেন। যাওয়ার পরে এখানে দেওয়া আছে গরুটির হচ্ছে এইভাবে হচ্ছে কি শরীরে দেখবেন যে শরীরে আসলে কি মিশন আছে কি না, তেল তেলে আছে কি না, এটা আপনারা অবশ্যই
দেখবেন। তো অবশ্যই হচ্ছে যারা হচ্ছে গরুর হচ্ছে কি ট্রিটমেন্ট করতে জানেন বা পারেন, তো আসলে গরুর দিয়ে আসলে কি যে গরুর হচ্ছে পরিচিত সেই গরু হচ্ছে কি কাছে যাইতে দেয়, এবং হচ্ছে কি সব গরু তো কাছে যাইতে দেয় না। তো দূর থেকে হচ্ছে কি এগুলো হচ্ছে আপনারা লক্ষণগুলো দেখবেন। তো আসলে আমি ওই যে দেখে দিচ্ছি যে পায়ের মধ্যে, ঠিক আছে, আপনারা হচ্ছে দু পায়েতে দেখবেন, তারপর হচ্ছে দু পায়ের মধ্যে এইভাবে দেখবেন, ঠিক আছে, মানে সামনের দু পা পিছনের দু পা এইভাবে কিন্তু কি দেখবেন। তারপর হচ্ছে কি দুধের বাটি দেখতে পারেন, তাহলে হচ্ছে সামনের পা এবং হচ্ছে পিছনের পা, তারপর হচ্ছে দুধের বাট, তারপর হচ্ছে শরীর, এভাবে সব কিছু কি আপনাদের দেখতে হবে। তাহলে হচ্ছে এই হচ্ছে সামনের পা পিছনের পা এভাবে কিন্তু কি পা এবং হচ্ছে পায়ের হচ্ছে যে প্লান্টার আছে, তো প্লান্টারগুলোও কি আপনারা দেখবেন, ঠিক আছে, প্লান্টারগুলোও কি আপনারা দেখবেন। তো এইভাবে কি আপনারা দেখবেন, তাহলে আপনারা প্লান্টারগুলো ওইভাবে দেখবেন, ঠিক আছে। দেখার পরে আসলে কি গরুটি কি সুস্থ আছে কি না অসুস্থ আছে কি না আমি যেইভাবে করতেছি, তো এইভাবে আপনারা যদিও কাছাকাছি যাইতে না পারেন, দূর থেকে কি এইভাবে আপনাদের করতে হবে। তা নাহলে কি হচ্ছে সমস্যা হচ্ছে আপনারা মানে গরুর যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কি আপনারা বের করতে পারবেন না। তাহলে আমি সুন্দর করে বলতেছি, তো আপনারা আসলে কি মনোযোগ সহকারে দেখেন। তাহলে হচ্ছে গরুর শারীরিক পরীক্ষার জন্য প্রথমে করতে হবে পালপেশন। মানে পালপেশন যেটা হচ্ছে সাধারণত হাতের আঙুল দিয়ে দেহের বিভিন্ন অংশের অবস্থা পালপেশন করতে হবে। তো পালপেশনের মাধ্যমে বিভিন্ন অঙ্গের আকৃতি, দৃঢ়তা, উত্তাপ, অনুভূতি, ব্যথা ইত্যাদি নির্ণয় করে রোগের অবস্থা জানতে হবে। তারপর হচ্ছে পারকাশন। পারকাশন হচ্ছে হাতুড়ি বা হাতের আঙ্গুল দ্বারা আঘাত বা টোকা দিয়ে দেহের বিভিন্ন অংশের যে কোনো শব্দ সৃষ্টি হয়, তা হলো পারকাশন। পারকাশনের মাধ্যমে রোগ নির্ণয় করা যায়। তারপর হচ্ছে অসকাল্টেশন। সেটা আসলে প্রাণীর সাধারণত হচ্ছে ফুসফুস, ট্রাকিয়া, হৃৎপিণ্ড, রুমন, রেটিকুলাম, ওজেজাম ইত্যাদি পরীক্ষার জন্য সরাসরি স্টেথোস্কোপের সাহায্যে পশু রোগ নির্ণয় করা যায়। এছাড়াও প্রত্যক্ষভাবে দূর হতে পশুর কণ্ঠস্বর, ট্রকিয়া, ল্যারিনাজিয়াল ও নাকের শব্দ শোনা যায়। বিশেষ পরীক্ষা হচ্ছে রুগ্ন পশুর রোগের ইতিহাস, সাধারণত ক্লিনিক্যাল, শারীরিক ও অন্যান্য পরীক্ষার পর পৃথকভাবে পশুর দেহে প্রত্যেকটি তন্ত্রের অঙ্গ প্রত্যঙ্গ পুঙ্খানুপুঙ্খানুরূপে পরীক্ষা করা প্রয়োজন। দেহের দেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রধানত দুই ভাগে পরীক্ষা করা যায়। সেটা হচ্ছে এক নম্বর যেটা, সেটা হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা, দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ইন্সপেকশন। সেটা হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা ইনফেকশন। সেটা হচ্ছে রোগাক্রান্ত পশু যাতে অনাবশ্যক উত্তেজনা সৃষ্টি না হয় সেজন্য 3 থেকে 5 ফুট দূরে দাঁড়িয়ে নিম্নোক্ত অঙ্গের অস্বাভাবিক রেকর্ড করতে হবে। মাথার অংশ পরীক্ষা করতে হবে, মুখমণ্ডল পরীক্ষা করতে হবে, মুখের ইনফেকশন যেমন অতিরিক্ত লালাক্ষরণ, জলাতঙ্ক, খুরা রোগ এর মাধ্যমে বিষক্রিয়া নির্দেশ করে। ধনুষ্টঙ্কার রোগ হলে চোয়াল শক্ত হয়ে যাবে। জলাতঙ্ক লেট বিষক্রিয়া পশুর ক্ষিপ্ত ভাব থাকে। অতিরিক্ত লালাক্ষরণ মুখের দাড়ির ন্যায় লালা ঝুলে থাকার কারণ। মুখের মধ্যে কোনো বস্তুর থাকলে। মুখের শুষ্কতা যেমন ডিহাইড্রেশন, উচ্চ মাত্রায় ইউরিয়া মিশ্রিত খাদ্য খাওয়ালে পশুর মুখ শুষ্ক হয়। জিহ্বা পরীক্ষা বিভিন্ন কারণে স্টোমাইটিস হয়, যেমন খুরা রোগ, জিহ্বায় অ্যাক্টিনোব্যাসিলোসিস রোগ ইত্যাদি। গরুর ম্যাক্সিলা বা ম্যান্ডিবুল স্ফীত হয়, যেমন অ্যাক্টিনোমাইকোসিস রোগে। এছাড়াও প্রদাহ, স্ফীত অন্যান্য সংক্রামক রোগ।
চোয়ালের নিচে ফোলা, অন্তঃপ্রদাহ স্ফীত, তীব্র অ্যানোমিয়া, এডিমা, হাইপোটক্সিমিয়া, কনজেস্টিভ হার্ট ফেলিউর ইত্যাদি। চোখের পরীক্ষা চোখের পরীক্ষা, চোখ থেকে পানি সাদৃশ্য তরল পদার্থ নির্গিত, ল্যাক্রিমাল ডাকের অবস্ট্রাকশন হয়, প্রদাহের প্রাথমিক রক্ত অধিক্য ও পরবর্তী পর্যায়ে চোখ থেকে পুজ হচ্ছে কিনা বা চোখ থেকে রক্ত আসতেছে কিনা এটা দেখতে হবে। ব্যথাপূর্ণ চোখে সর্বদাই অখি পল্লব বন্ধ থাকে, অ্যালার্জি, ফটোসেনসিটাইজেশনের কারণে স্নানিক ইনফ্লামেশন হলে চোখ বন্ধ থাকে, কনজাইটিভা ফ্যাকাশে হয়ে অ্যানামিয়া এবং হলুদ বর্ণে হয় জন্ডিস রোগে, কর্নিয়াল অফসিটি হ্যামোরেজ এডিমা হলে স্ফীত হয়। তারপর নাক দেখতে হবে। নাকে গাভীর কিটোসিস রোগে মিষ্টি গন্ধ থাকে। নাকের নিঃসরণ পরীক্ষা, এক নাক থেকে অন্য নাকে দেখতে হবে। প্রদাহের প্রাথমিক অবস্থা স্বচ্ছ বর্ণবিহীন তরল পদার্থ নিগৃহীত হয়, পরবর্তী শ্বেতকণিকাযুক্ত সাদা থেকে হলুদ বর্ণের তরল পদার্থ দেখা যায়। তারপর ঘাড় ইনফেকশন, মানে ঘাড় দেখতে হবে। ঘাড়ে স্ফীত গলগণ্ড হতে পারে। ইসোফিজিয়াল অবস্ট্রাকশন হলে গলায় স্নানিক স্ফীতি হয়। তারপর বক্ষ দেখতে হবে। তারপর পেট পরীক্ষা। পেট পরীক্ষায় পেট পশুর তুলনায় অত্যাধিক বড় হলে, উদর ইনফেকশন, টিম্পানি, উদরে বাচ্চা বা টিউমার থাকলে, তারপরে আমরা যেটা জানবো সেটা পেট ক্ষীণ হলে, মানে উদরের আকৃতি কৃষ্ণ হয় অনাহারে। তারপর তীব্র ডায়রিয়া হলে, ক্ষুধা মন্দাযুক্ত দীর্ঘ মেয়াদ রোগে। তারপর ভেন্টাল এডিমা দেখা যায় প্রসবের পূর্বে মুহূর্তে, গ্যাংগিনাস ম্যাস্টাইটিস, কনজেন্টিভ হার্ট ফেলিউর ইত্যাদির কারণে। বক্ষ পরীক্ষা, তো বক্ষ এটা দেখতে হবে। তারপর বাহিক জনন, যেমন বাহিক জননযন্ত্র, যেমন প্রদাহ, টিউমার ইত্যাদির কারণে হতে পারে। তারপর যৌনিপথ, এটাও দেখতে হবে। যৌনিপথ দিয়ে পুজ আসতেছে না রক্ত নির্গিত হচ্ছে, এটাও দেখতে হবে। তারপর ওলান কোয়ার্টার, তার মানে দুধের বাট, এটাও দেখতে হবে যে আসলে দুধের বাটে কি ম্যাস্টাইটিস আছে কিনা, এটা দেখতে হবে। তারপরে আমি তো প্রথমে বলে দিয়েছিলাম পার মধ্যে অস্থি সন্ধি, এটা দেখতে হবে। তারপর মোসরানো, এটা দেখতে হবে। যে পায়ের প্লান্টার, এটা দেখতে হবে। পশুর ভাবভঙ্গি, চলন শক্তি জোড়া পর্যায়ে আছে কিনা এটা দেখতে হবে। তাহলে দর্শক, আমরা যেটা দেখলাম আসলে শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পালকেশন, পারকেশন, তারপর অসকাল্টেশন, বিশেষ পরীক্ষা। তাহলে পালপেশন যেটা দেখলাম সেটা যে সাধারণত হাতের আঙুল দিয়ে দেহের বিভিন্ন অংশের অবস্থা পালকেশন করতে হবে। পালপেশনের মাধ্যমে বিভিন্ন অঙ্গের আকৃতি, দৃঢ়তা, উত্তাপ, অনুভূতি, ব্যথা ইত্যাদি নির্ণয়, রোগের অবস্থা জানা যাবে। ঠিক আছে, তাহলে আমরা পালপেশন এটা করব। তারপর পারকেশন, হাতুড়ি বা হাতের আঙ্গুল দ্বারা পেটের ভিতর আঘাত বা টোকা দিয়ে এটা দেখতে হবে। তারপর অসকাল্টেশন, এটা আসলে কি সাধারণত ফুসফুস, টকিয়া, হৃৎপিণ্ড, রুমেন, এটা দেখার জন্য আসলে এটা দেখতে হবে। তারপর বিশেষ পরীক্ষা। তাহলে বিশেষ পরীক্ষা রুগ্ন পশুর রোগের ইতিহাস সম্পর্কে জানতে হবে, যে আসলে কি কারণে এই রোগটি হলো। সাধারণত ক্লিনিক্যাল, শারীরিক, অনন্য পরীক্ষার পর পৃথক পরীক্ষার পশু দেহের প্রত্যেকটি অঙ্গের তন্ত্রের অঙ্গপ্রত্যঙ্গ পুঙ্খানুরূপে পরীক্ষা করা প্রয়োজন। দেহের অঙ্গপ্রত্যঙ্গ সাধারণত দুভাগে পরীক্ষা করা যায়। প্রথমটি হচ্ছে যে আপনারা
দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা এবং দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আপনার দেখতে হবে আপনাদের। তারপর আসলে আপনারা যে চিকিৎসা করবেন, তো আসলে আমি যে কাছাকাছি গেছি আমার থেকে একটু কি আপনারা দূরে থাকবেন। তো আসলে কারণ আসলে যে কোনো অপরিচিত মানুষকে দেখলে গরু লাফালাফি করে, আর পরিচিত জনকে দেখলে কিন্তু লাফালাফি করে না। তো তার জন্য আপনারা হচ্ছে দূর থেকে কি একটু এগুলা দূর থেকে এই অবস্থাগুলো দেখে নেবেন। তাহলে হচ্ছে মাথা দেখতে হবে, মাথাতে আসলে কি মানে পশুটির যে রোগ হয়েছে কি না, তাহলে আপনারা মাথা দেখবেন, তারপরে মুখমণ্ডল দেখবেন, তারপরে আসলে জিহ্বা দেখতে হবে, তারপর আসলে দাঁতের মাড়ি দেখতে হবে, তারপর হচ্ছে চোয়াল দেখতে হবে, তারপর আসলে চোখ দেখতে হবে, যে চোখ দিয়ে পানি আসতেছে কিনা বা চোখ দিয়ে পুজ আসতেছে কিনা, চোখ দিয়ে রক্ত আসতেছে কিনা, এটা দেখতে হবে। তারপর আসলে নাক দেখতে হবে। তাহলে নাকের মধ্যে যেমন হচ্ছে গাভীর কিটোসিস রোগে হচ্ছে নাকের মধ্যে হচ্ছে কি মিষ্টি গন্ধ থাকে। তাহলে দর্শক আমরা যেটা জানলাম, এরপরে আমরা যেটা জানবো যে হচ্ছে ঘাড় ইনফেকশন। তাহলে হচ্ছে ঘাড় দেখতে হবে, তারপর হচ্ছে বুক দেখতে হবে গরুর, তারপরে আসলে পেট দেখতে হবে। তাহলে আসলে পেট দেখতে হবে, পেটের মধ্যে যেমন হচ্ছে উদরাময় আছে না, আসলে বদহজম আছে না, গ্যাস, গরু পেটের হচ্ছে কি ডায়রিয়া আছে বা ক্ষুধা বা মন্দাযুক্ত দীর্ঘমেয়াদী রোগ এটা থাকে আছে কি না, এটা দেখতে হবে। তারপরে আসলে এবার যেটা দেখতে হবে সেটা আসলে বাহ্যিক মানে গরুর হচ্ছে পেটের মধ্যে আসলে প্রদাহ, টিউমার ইত্যাদি কারণে এটাও দেখতে হবে। তারপর আসলে যৌনিপথ দিয়ে পুষ ও রক্ত নির্গত হলে এটা দেখতে হবে। তারপরে হচ্ছে স্তন্যগ্রন্থি, তার মানে হচ্ছে অলানে যেটা দেখতে হবে যে অলানের মধ্যে হচ্ছে কি ম্যাস্টাটাইটিস এটা আছে কি না, বা আসলে অলানে দুধ আসতেছে না রক্ত আসতেছে অলানে, এটা দেখতে হবে। তারপর হচ্ছে পার মধ্যে হচ্ছে অস্থিসন্ধি, পা মসরানো, বিকৃতি বা বিকলঙ্গ, এটা দেখতে হবে। তারপর হচ্ছে পশুর ভাবভঙ্গি, চলনভঙ্গিতে জোড়া পায়ের সামঞ্জস্য থাকে কিনা, রোগাক্রান্ত এক্ষেত্রে অসামঞ্জস্য আছে কিনা। তো দর্শক আমরা যেটা জানলাম সেটা হচ্ছে গরুর শারীরিক পরীক্ষা, মানে আমরা যেটা জানলাম সেটা আসলে হচ্ছে গরুর শারীরিক পরীক্ষা। তাহলে হচ্ছে গরুর শারীরিক পরীক্ষার মধ্যে যা যা আছে, তো আপনারা অবশ্যই এগুলো হচ্ছে কি খাতাতে লিখে রাখবেন। তাহলে আমরা যেটা জানলাম তো অবশ্যই এটা হচ্ছে কি খাতার মধ্যে আপনারা লিখে রাখবেন। তো দর্শক এরপরে আমরা যেটা জানবো, তো দর্শক আমরা যা জানলাম, এখন আসলে গরুর যে চিকিৎসা করব, চিকিৎসার জন্য অবশ্যই আমাদের তাপমাত্রা, গরুর জ্বরের তাপমাত্রা অবশ্যই দেখতে হবে। তো তার জন্য আপনার তাপমাত্রার জন্য এখানে হচ্ছে পায়খানা রাস্তা দিয়ে এইভাবে টেম্পারেচারের জন্য আপনারা হচ্ছে থার্মোমিটার এইভাবে ডুবাই দিবেন। এই যে এইভাবে আমি যেভাবে দিচ্ছি সেভাবে কি থার্মোমিটার ডুবাই দিবেন, দিয়ে আসলে কি আপনারা টেম্পারেচার বা হচ্ছে তাপমাত্রা নির্ণয় করবেন। তো দর্শক আমি কিছু কথা বলি, কথাটা হচ্ছে যে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, তো এই ভিডিওটি যাতে আপনি দেখতেছেন আপনার মতো আরও অন্য ভাই বা বোন যাতে ভিডিওটা দেখে কোনো কিছু শিখতে পারে, তো তার জন্য দর্শক ভিডিওটি কি শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলে কি সাবস্ক্রাইব করে নাই, তারা অবশ্যই কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এর মধ্যে এতক্ষণ থেকে যা দেখলেন ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো না মন্দ লাগলো, তো অবশ্যই কি কমেন্ট আমাদের করবেন আপনারা। এই তো আমরা আসলে কি টেম্পারেচার এইভাবে দেখব। তো টেম্পারেচারের জন্য বর্তমান বাংলাদেশে হচ্ছে অনেক হচ্ছে থার্মোমিটার পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে একটা অ্যানালগ থার্মোমিটার, আর বর্তমান যেটা মানে খুবই সুবিধা সেটা হচ্ছে কি ডিজিটাল থার্মোমিটার। তো আপনারা যে কোনো থার্মোমিটারের ব্যবহার বিধিটা কি জেনে নেবেন। তো আসলে থার্মোমিটারের যে ব্যবহার, তো থার্মোমিটার হচ্ছে একটা হচ্ছে অ্যানালগ আর একটা আসলে কি ডিজিটাল থার্মোমিটার। তো আপনারা যে কোনো একটা থার্মোমিটারের কি ব্যবহার বিধিটা শিখে নিয়ে আপনারা কি কাজ করবেন। তাহলে দর্শক আপনারা যেটা দেখলেন, তাহলে আসলে তাপমাত্রা বা আসলে গরুর জ্বর কীভাবে নির্ণয় করতে হয়, তো নির্ণয় করার জন্য থার্মোমিটার কীভাবে ডুবাইতে হয়, তো আমি তো আপনাদের দেখাই দিলাম। তাহলে আসলে থার্মোমিটার এইভাবে ডুবাই দিতে হয়, দেওয়ার পরে এইভাবে কি আপনারা জ্বর নির্ণয় করবেন। তো দর্শক এরপরে আমরা যেটা দেখব,
তাহলে দর্শক এখন আমরা জানবো বাদলা রোগের বর্ণনা। তাহলে আসলে বাদলা রোগ, বাদলা একটি তীব্র প্রকৃতির মারাত্মক সংক্রামক রোগ। কম বয়সের অর্থাৎ 6 থেকে 18 মাস বয়সের স্বাস্থ্যবান গরু, মহিষ ও ভেড়াতে এই রোগ বেশি দেখা যায়। কারণ ক্লোস্ট্রিডিয়াম সোভিয়াত নামক এক প্রকার ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী। আমাদের দেশে বেশিরভাগে বৃষ্টি বাদলের মৌসুমে এই রোগ দেখা যায় বলে একে বাদলা রোগ বলা হয়। এ রোগে মৃত্যুর হার খুব বেশি। লক্ষণ: অতি তীব্র প্রকৃতির রোগে কোনো লক্ষণ ছাড়াই কম বয়সের বাছুরগুলি হঠাৎ মারা যায়। তীব্র প্রকৃতির কিছু লক্ষণও দেখা যায়, যেমন হচ্ছে তীব্র জ্বর হবে 104 ডিগ্রি থেকে 160 ডিগ্রি, পেট ফেঁপে যাবে, আক্রান্ত স্থানে গরম হবে এবং ফুলে যাবে, আক্রান্ত স্থানে চাপ দিলে পচ পচ শব্দ হবে, পশু খুঁচিয়ে হাঁটে অথবা শুয়ে পড়ে এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যায়। তো দর্শক, আমি আরেকবার বলি, বাদলা একটি তীব্র প্রকৃতির মারাত্মক সংক্রামক রোগ। কম বয়সের অর্থাৎ 6 থেকে 18 মাস বয়সের স্বাস্থ্যবান গরু, মহিষ ও ভেড়াতে এ রোগ বেশি দেখা যায়। কারণ ক্লোস্ট্রিডিয়াম সোভিয়াত নামক এক প্রকার ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ী। আমাদের দেশে বেশিরভাগে বৃষ্টি বাদলের মৌসুমে এ রোগ দেখা যায় বলে একে বাদলা রোগ বলা হয়। এ রোগে মৃত্যুর হার খুবই বেশি। লক্ষণ: অতি তীব্র প্রকৃতির রোগে কোনো লক্ষণ ছাড়াই কম বয়সের বাছুরগুলি হঠাৎ মারা যায়। তো প্রথমত যেটা থাকবে লক্ষণ, সেটা হচ্ছে জ্বর থাকবে 104 থেকে 160 ডিগ্রি। তারপর হচ্ছে কি, পেট ফেঁপে যাবে, আক্রান্ত স্থানে গরম হবে এবং ফুলে যাবে, আক্রান্ত স্থানে চাপ দিলে পচ পচ শব্দ হয়। তারপর হচ্ছে পশু খুঁচিয়ে হাঁটে অথবা শুয়ে পড়ে এবং আস্তে আস্তে নিস্তেজ হয়ে মারা যায়। তো দর্শক, আমরা আরেকবার আলোচনা করতেছি বাদলা। তো আসলে প্রচলিত নাম বাদলা জহর বাত তাকালো রোগ, কোয়ার্টার ইল মানে ব্ল্যাক কোয়ার্টার বিকে অনেকজন যেটা বলে, তো আমরা বলবো বাদলা। তো আসলে রোগের কারণ ক্লোস্ট্রিডিয়াম সোভিয়াত নামক এক প্রকার হচ্ছে কি পজিটিভ ব্যাকটেরিয়া দ্বারা গরু, মহিষ, ভেড়ার বাদলা হয়। লক্ষণ: প্রথমত খুব তাপমাত্রা 105 থেকে 6 ডিগ্রি পর্যন্ত হয়। অতি তীব্র রোগের লক্ষণ প্রকাশের পূর্বে আক্রান্ত পশু মারা যায়। সাধারণত 6 থেকে 18 মাস বয়সী স্বাস্থ্যবান বাছুর বেশি আক্রান্ত হয়। বাদলা রোগে পশুর মাংস বেশি আক্রান্ত হয়, আক্রান্ত স্থানে ফুলে যায় এবং গরম বেদনাদায়ক হয়। ফোলা অংশের ভিতর ফোলা অংশের ভিতর পচন ধরে এবং টিপ দিলে বচ বচ শব্দ
করে। ফোলা স্থানে কাটলে টক গন্ধযুক্ত বাতাস ও ফেনাযুক্ত তরল পদার্থ বের হয়। বাদলা আক্রান্ত পশুর কোষ্ঠকাঠিন্যের ফলে পেট ফাঁপা থাকে, শ্বাস নিতে সমস্যা হয়। রোগ প্রতিরোধক চিকিৎসা: 6 মাস বয়সে এ রোগের প্রতিষেধক টিকা দিলে 1 বছর পর্যন্ত এ রোগ হয় না। তো দর্শক, চিকিৎসার জন্য আমাদের তো ভিডিও দেওয়া আছে, তো আপনারা ভিডিও দেখতেই থাকুন। হ্যাঁ দর্শক, গরু চিকিৎসার জন্য অবশ্যই গরুর ওজনটাও জানতে হবে। কারণ গরু যে চিকিৎসা আপনি করবেন, যে 100 কেজি ওজনের জন্য কত ml, 150 কেজি ওজনের জন্য কত ml, বা 50 কেজি ওজনের জন্য কত ml, এবং 100 কেজি ওজনের জন্য কয়টা বলাস, 200 কেজি ওজনের জন্য কয়টা বলাস, তো এই ওজন পদ্ধতি কি জানতে হবে। কারণ ওজন পদ্ধতি বা আসলে গরুর যদি ওজন পদ্ধতি না জানেন, তাহলে চিকিৎসা করা খুবই দুষ্কর হয়ে যায়। তাহলে আমরা যা জানলাম, তো এরপরে আমরা যেটা জানবো যে গরুর ওজন পদ্ধতি। তো ওজন পদ্ধতির জন্য আমাদের ভিডিও দেওয়া আছে, তো আপনারা কি ভিডিও দেখবেন। তো দর্শক, আমরা এখন যেটা জানবো তাহলে আসলে ওজন পদ্ধতি। আর ওজন পদ্ধতির জন্য এখানে যা দেওয়া আছে আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তাহলে দর্শক, এখন আমরা দেখব এইভাবে হচ্ছে সামনের পা থেকে ফিতা ধরে এইভাবে, এই যে সামনের পা থেকে এই যে পিছনের যে হাড়, এই যে আমি যেখানে হাত দিচ্ছি, তাহলে হচ্ছে এই যে সামনের পার হাড় থেকে পিছনের পায়ের এই পর্যন্ত আপনাকে ফিতাটা ধরতে হবে। এইভাবে ফিতাটা যদি ধরতে পারেন, আর এই ফিতা ধরে যে ইঞ্চিটা আসবে সেটাই হচ্ছে লম্বা। তাহলে হচ্ছে সামনের পা থেকে পিছনের পা পর্যন্ত, তাহলে সামনের পা থেকে পিছনের পা পর্যন্ত যেটা আসবে সেটাই হচ্ছে কি লম্বা। তাহলে সামনের পা থেকে পিছনের পার এই পর্যন্ত যেটা আসবে সেটা হচ্ছে কি লম্বা। সামনের পা থেকে এই আমি যেভাবে নিচ্ছি আপনারাও সেভাবে নেবেন। তাহলে সামনের পা থেকে পিছনের পা পর্যন্ত যেটা আসবে সেটা হচ্ছে কি লম্বা। তাহলে এইভাবে আপনারা কি নেবেন, লম্বা নিয়ে নেবেন। তো যে কোনো প্রাণীর চিকিৎসা করতে গেলে লম্বার মাপ এভাবেই নেবেন। তাহলে লম্বার মাপ নেওয়া শেষ। এবার হচ্ছে কি পেটের চারদিকে এভাবে ফিতাটা ঘুরে যেটা আসবে সেটা হচ্ছে কি পেটের বের। তাহলে হচ্ছে পেটের এদিকে হচ্ছে কি চারদিকেই ঘুরে, এই যে এদিক দিয়ে ঘুরে, এদিক দিয়ে ঘুরে, এদিক দিয়ে ঘুরে, এদিক দিয়ে ঘুরে, হ্যাঁ, যে যেটা আসবে সেটা হচ্ছে কি পেটের বের। তাহলে হচ্ছে গরুর পেটের চারিদিকে ঘুরে যেটা আসবে সেটা হচ্ছে কি পেটের বের। তাহলে আমরা সামনের বেরটা নিলাম, এখন হচ্ছে কি পিছনের বেরটা নিব। তাহলে পেটের চারিদিকে ফিতা ঘুরে যে ইঞ্চিটা আসবে সেটা হচ্ছে কিন্তু কি পেটের বের। তাহলে অবশ্যই আপনারা কি ইঞ্চিটা নিয়ে নেবেন, ইঞ্চি যত আসে সেটা হচ্ছে কি পেটের বের। তাহলে আপনারা এটা নিলেন। তাহলে হচ্ছে সামনে যত নিছেন ঠিক পিছনেও কি একটা বের আসবে। তাহলে সামনের বের এবং হচ্ছে কি পিছনের বের, তাহলে এইভাবে হচ্ছে কি পিছনের বেরটা নিয়ে নেবেন। তাহলে সামনের বের আমরা নিলাম, তারপর হচ্ছে কি পিছনের, এই যে এইভাবে কি সামনের বের আপনারা নেবেন। তাহলে ঠিক এরকম করে পিছনের বেরও আপনারা কি নিয়ে নেবেন। তাহলে পিছনের বের কি আপনারা নিয়ে নেবেন। তাহলে এইভাবে যেটা আসবে, তাহলে তাহলে এটা হচ্ছে সামনের বের, আর আমি যেটা দেখে দিলাম সেটা হচ্ছে কি পিছনের বের। তো এইভাবে আপনারা কি বেরটা নিয়ে নেবেন। তাহলে এটা হচ্ছে লম্বা, এটা হচ্ছে কি লম্বা। তাহলে সামনের পার এই হাড় থেকে পিছনের পার এই হাড় পর্যন্ত এটা হচ্ছে এই। তো আপনারা এইভাবে নেবেন। আমি আরেকবার বলি, তাহলে সামনের পায়ের হাড় থেকে পিছনের পায়ের হাড় পর্যন্ত এইভাবে যেটা নেবেন সেটা হচ্ছে কি লম্বা। এবং হ্যাঁ, এটা নেবেন কি লম্বা। তাহলে সামনের পায়ের এখান থেকে যেটা নেবেন সেটা হচ্ছে কি লম্বা। সামনের পায়ের এখান থেকে যেটা নেবেন সেটা হচ্ছে লম্বা। ঠিক আছে, এটা হচ্ছে লম্বা আপনারা নিয়ে নিলেন। তো যত ইঞ্চিতে যেটা আসবে সেটা হচ্ছে কিন্তু লম্বা। তাহলে সামনের পায়ের হাড় থেকে, সামনের পা থেকে পিছনের পায়ের এই হাড় পর্যন্ত যেটা থাকবে সেটা হচ্ছে কি লম্বা। তাহলে আপনারা লম্বা এইভাবে নিয়ে নেবেন, লম্বা কি আপনারা নিয়ে নেবেন। লম্বার পরে আপনারা এইভাবে কি লম্বা
নিয়ে নেবেন, ঠিক আছে। তাহলে আমরা লম্বা নিলাম, তারপর হচ্ছে কি পেটের চারদিকে ফিতা ঘুরে যেটা আসবে সেটা হচ্ছে কি পেটের বের বা হচ্ছে বুকের বের। তাহলে এইভাবে আপনারা কি বুকের বের নিয়ে নেবেন। তো এইভাবে কি বুকের বের নিয়ে নেবেন। তাহলে হচ্ছে তাহলে বুকের চারদিকে ফিতা ঘুরে যেটা নেবেন সেটা হচ্ছে কি বুকের বের। তাহলে বুকের চারদিকে এইভাবে ফিতাটা ঘুরে যেই ইঞ্চিটা আসবে সেটা হচ্ছে কি বুকের বের। তো দর্শক, আমাদের ভিডিওতে হচ্ছে কিভাবে বা বুকের বের মানে লম্বা বুকের বের A to Z সব কিছু কিন্তু কি বের করে দেওয়া আছে। তো আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন, আর ভিডিওর মাধ্যমে কি A to Z সব কিছু দেওয়া আছে। তো দর্শক, ভিডিও কি দেখতেই থাকুন। তো দর্শক, এখানে দেওয়া আছে গরু ওজনের সূত্র। আমরা এর আগে হচ্ছে ভিডিওতে দেখলাম কিভাবে লম্বা নিতে হয়, কিভাবে বুকের বের নিতে হয়। তো এখানে গরু ওজনের সূত্র দেওয়া আছে লম্বা গুণন বুকের বের গুণন বুকের বের ভাগ 660। তাহলে ধরি যে কোনো একটা গরুর লম্বা আমরা নিচ্ছি 20 ইঞ্চি, আবার গরুর বুকের বের নিচ্ছি 18 ইঞ্চি, আবার গরুর বুকের বের নিচ্ছি 18 ইঞ্চি। কারণ লম্বা একবারে নিতে হবে আর বুকের বের নিতে হবে দুইবার। তাহলে আমরা লম্বা নিলাম 20, আবার বুকের বের নিলাম 18 ইঞ্চি, আবার বুকের বের নিলাম 18 ইঞ্চি। তো নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে নিচে দেওয়া আছে লম্বা 20 ইঞ্চি গুণন 18 ইঞ্চি গুণন 18 ইঞ্চি ভাগ 660। তাহলে টোটাল যেটা আসবে সেটা হচ্ছে কি 9.81 কেজি। তাহলে এখানে যেই কেজিটা বের হয়েছে এটাই হচ্ছে কিন্তু কি গরুর একদম সঠিক ওজন। তো এর মধ্যে আপনারা যারা চিকিৎসা করতে চাচ্ছেন বা হচ্ছে খামারে A to Z সব কিছু বুঝতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনারা এখানে মনে করেন 9.81। তো এখানে 10 কেজিও ধরলেও কোনো সমস্যা নেই, 81 আর 10 বা 11 কেজিও ধরলেও কোনো সমস্যা নেই। মানে 1 কেজি 2 কেজি 5 কেজি এটা বড় ফ্যাক্ট না। তাহলে আমি আরেকবার বলি, গরু ওজনের সূত্র লম্বা গুণন বুকের বের ভাগ 660। তাহলে ধরি গরুর লম্বা 20 ইঞ্চি, গরুর বুকের বের হচ্ছে 18 ইঞ্চি, গরুর বুকের বের 18 ইঞ্চি। তাহলে লম্বা 20 ইঞ্চি গুণন বুকের বের 18 ইঞ্চি আবার গুণন 18 ইঞ্চি ভাগ 660 সমান সমান 9.81 কেজি। তাহলে এইভাবে আপনারা যদি বের করেন, আপনারা যারাই গরু চিকিৎসা করবেন, কারণ গরু চিকিৎসার ক্ষেত্রে যদি সঠিক ওজনের মাপ না জানেন তাহলে কিন্তু চিকিৎসা করা কি খুব দুষ্কর হয়ে পড়ে যায়। তাহলে আপনারা এইভাবে কিন্তু কি নিয়ে নেবেন। তো দর্শক, আমাদের ভিডিও কি দেখতেই থাকুন। ধন্যবাদ। তাহলে দর্শক, এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে যারা নতুন এবং যারা পুরাতন, আপনারা যারা সিরিঞ্জের হিসাব জানেন না বা সুই দিতে জানেন না, নিডল সম্পর্কে জানেন না, আপনাদের আমরা বিস্তারিতভাবে জানাচ্ছি। তাহলে আসলে এইভাবে আপনারা সিরিঞ্জটা এইভাবে ওয়াশ করে নিতে হবে। কারণ সিরিঞ্জ ওয়াশ না করলে পরে সিরিঞ্জের মধ্যে যে কোনো হচ্ছে কি এই পশু ওই পশু হচ্ছে সুই দিতে দিতে কিছু কিছু সময় হচ্ছে জীবাণু ঢুকে থাকে। তো তার জন্য আপনারা হালকা গরম পানিতে আমি যেইভাবে হচ্ছে সিরিঞ্জটি ওয়াশ করতেছি, তো আপনারা সবাই সেরকম করে কি সিরিঞ্জটি ওয়াশ করে নেবেন। কারণ সিরিঞ্জ যদি ওয়াশ না করেন তাহলে হচ্ছে কিন্তু কি জীবাণু থেকেই যাবে, আর এই সিরিঞ্জের মাধ্যমে হচ্ছে কি রোগ ছড়ায়। তো তার জন্য অবশ্যই এই সাবধানতাটা কি অবলম্বন করবেন এবং সতর্কতাটা কি অবলম্বন করবেন। তাহলে আসলে আপনারা এই সিরিঞ্জ অবশ্যই ওয়াশ করে নেবেন। তারপরে আসলে সিরিঞ্জের হিসাব, সিরিজ 10 ml 20 ml 15 ml, তো এক সিরিজের এক হিসাব। তো আপনারা এই সিরিজের হিসাবটা দেখে নেবেন, মানে সিরিজের ml, ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা জাস্ট এটা ট্রেনিং এবং হচ্ছে শেখানোর জন্য আমরা এটা দেখাচ্ছি। তাহলে হচ্ছে এই হচ্ছে সিরিঞ্জের হিসাব। তো আপনারা সিরিঞ্জ যারা কিনবেন এবং হচ্ছে কি সিরিঞ্জের যারা হচ্ছে ব্যবহার করবেন, তো অবশ্যই সিরিঞ্জ ওয়াশ করে নেবেন এবং হচ্ছে যে যত ml এর সিরিঞ্জ নেবেন তো অবশ্যই এটা কি দেখে নেবেন। তারপরে আসলে যেই ওষুধটি ভরাবেন এইভাবে কি ঝাঁকি দিয়ে নেবেন, মানে ওষুধটি হচ্ছে কি যখন
সুইয়ের মাধ্যমে বা হচ্ছে কি পুশ করবেন, তো অবশ্যই কি এইভাবে ঝাঁকি দিয়ে নেবেন। তো আমার এটা কি দেওয়া শেষ, এখন হচ্ছে কি আমি তো আমি হচ্ছে ওষুধটিকে ঝাঁকি দিয়ে নিলাম। তারপরে এইভাবে কি ওষুধটি নিয়ে নিব। ওষুধটি নেওয়ার পরে এখানে খেয়াল রাখতে হবে যে ওষুধের প্যাকেটের ভিতরে, তার মানে ওষুধের বোতলের ভিতরে যাতে কোনো ওষুধ না থাকে, সব ওষুধটি কি নিতে হবে, সব ওষুধটি নিতে হবে। কারণ ওষুধের তো মূল্য আপনারা জানেন, তো সব ওষুধটি কি আপনাদের নিতে হবে। নেওয়ার পরে এইভাবে কি সব ওষুধটি আপনারা নিয়ে নেবেন। তো ওষুধটি এইভাবে নিয়ে নেবেন। নেওয়ার পরে এইভাবে কি আপনারা ওষুধটি নিয়ে নেবেন। তাহলে মনে করেন আমরা ওষুধটি নিয়ে নিলাম। নেওয়ার পরে সিরিঞ্জের মধ্যে এখন দেখতে হবে, সিরিঞ্জের মধ্যে ওই যে কিছু কিছু সময় কি ফাঁকা থাকে। তো ফাঁকা যে কোনো সময় সিরিঞ্জ যখন হচ্ছে কি আপনারা এইভাবে ওষুধ নেবেন, কোনো সময় সিরিঞ্জের ভিতরে যাতে ফাঁকা না থাকে, কারণ ফাঁকা থাকলে গরুর অনেক সমস্যা হতে পারে। তাহলে ফাঁকা থাকলে কি গরুর অনেক সমস্যা হতে পারে। তাহলে হচ্ছে ফাঁকা থাকলে কি গরুর অনেক সমস্যা হতে পারে। তো এইভাবে কি আপনারা একদম মেকআপ করে নিয়ে নেবেন। এই একদম কি মেকআপ করে নিয়ে নেবেন, এই মেকআপ করে নিয়ে নেবেন। তাহলে আপনারা এইভাবে সিরিঞ্জের মধ্যে কোনো সময় যাতে ফাঁকা না থাকে, একদম সিরিঞ্জ ভর্তি, মানে সিরিঞ্জ ভর্তি যাতে ওষুধ থাকে, তো আপনারা এটা নিয়ে নেবেন। এই নেওয়ার পরে আপনারা এইভাবে কি নিয়ে নেবেন। তো কোনো সময় খেয়াল করতে হবে, একেবারে খেয়াল, সিরিঞ্জের মধ্যে যাতে কোনো সময় যাতে ফাঁকা না থাকে, একদম মেকআপ থাকে। তো একদম কি মেকআপ থাকে, সিরিঞ্জের মধ্যে একদম মেকআপ থাকে। তো আপনারা এটা কি করে নেবেন। এই নেওয়ার পরে এটা আপনারা কি করে নেবেন, এটা আপনারা কি নিয়ে নেবেন। তাহলে দর্শক, আমরা যেটা জানলাম, তো এইভাবে আপনারা সিরিঞ্জের মধ্যে ওষুধ ভরাবেন। ওষুধ ভরার পরে সিরিঞ্জের মধ্যে যাতে ফাঁকা না থাকে, এই বিষয়টি খেয়াল করবেন। আর আসলে ইনজেকশনের জন্য সর্বপ্রথম যেগুলো হচ্ছে কি, যেমন স্টাভেট, তারপর হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, আর আসলে কি ব্যথার জন্য যে ওষুধগুলো, এগুলো আপনারা কি নিয়ে নেবেন। আর যে কোনো ওষুধ পুশ করার সময় অবশ্যই কি বোতলটি ঝাঁকি দিয়ে নেবেন। তাহলে দর্শক, আমরা যা যা জানলাম, তো অবশ্যই আপনারা এগুলো খাতায় লিখে রাখবেন। তো দর্শক, এরপরে আমরা যেটা জানবো, তাহলে দর্শক জানতে হবে পশু চিকিৎসায় ওষুধ ব্যবহারের নিয়মাবলী। তাহলে পশু চিকিৎসায় ওষুধ ব্যবহারের নিয়মাবলী অবশ্যই জানতে হবে। তাহলে ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই ওষুধের গায়ে মেয়াদ আছে কিনা দেখে নিতে হবে। মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রয়োগের ফলে পশুর বিষক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়ায় মারা যেতে পারে, তাই কখনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রয়োগ করা যাবে না। ওষুধ ভেটেরিনারি সার্জনের ব্যবস্থাপত্র নির্দেশ মোতাবেক ব্যবহার করতে হবে। পরিমাণ মতো ঔষধ প্রয়োগ করতে হবে। কখনোই মাত্রার নিচে বা মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগ করা যাবে না, কারণ সঠিক মাত্রার কম ওষুধ দিলে রোগের বিরুদ্ধে কোনো কাজ হবে না। ফলে কখনোই সঠিক মাত্রার নিচে ওষুধ ব্যবহার করা যাবে না, এতে অর্থের অপচয় ছাড়া কিছুই হয় না। ঔষধ ব্যবহারের পূর্বে অবশ্যই দেখে নিতে হবে তার পরিমাণ ও গুণগত মান ঠিক আছে কিনা, কারণ অনেক ঔষধে মেয়াদ উত্তীর্ণের আগেই গুণগত মান নষ্ট হয়ে যায়। কোনো ঔষধের ভিতরে যদি তলানি পড়ে বা স্বাভাবিক রং পরিবর্তন হয় বা পচা গন্ধ বের হয় ইত্যাদি দেখে নিশ্চিত করতে হবে। ওষুধ প্রয়োগের হাতিয়ার যেমন
ইঞ্জেকশনের সিরিজ, নিডিল, খাওয়ানোর চোঙ্গা, বোতল যেন ভালো হয়, সেগুলো জীবাণুমুক্ত হয়, সেদিকে খুব সতর্ক থাকতে হবে। সঠিকভাবে ও সুন্দরভাবে ঔষধ প্রয়োগ করতে হলে অবশ্যই পশুকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ঔষধ ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর প্রয়োগ করতে হবে। ঔষধ ব্যবহারের পর পশুর কোনো অসুবিধা হচ্ছে কিনা লক্ষ্য রাখতে হবে। ওষুধ ব্যবহারের পর পশু রোগে উন্নীত হচ্ছে কিনা তা প্রতিদিন অবলোকন করতে হবে। ওষুধ প্রয়োগ অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা হতে হবে, অন্যথায় ঔষধ যথাযথ স্থানে প্রয়োগ করতে না ওষুধ প্রয়োগ অবশ্যই অভিজ্ঞ ব্যক্তির দ্বারা হতে হবে, অন্যথায় ঔষধ যথাযথ স্থানে প্রয়োগ করা হয় না এবং অনেক সময় পশু কি দুর্ঘটনায় মারা যেতে পারে। তো দর্শক, এখন জানবো ঔষধের সতর্কতা। তাহলে দর্শক, এখন আমরা জানবো সতর্কতা। জোর করে প্রাণীর জোর করে মুখ উপরে উঠিয়ে হঠাৎ করে তরল ঔষধ মুখে ঢেলে দেওয়া যাবে না, এতে ফুসফুসে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে পশু ফরেন বডি নিউমোনিয়ায় মারা যেতে পারে। যদি ওষুধ খাওয়াতে গিয়ে পশু কাশি দেয়, সঙ্গে সঙ্গে পশুকে ছেড়ে দিতে হবে। শরীরের বাইরে পরজীবী দমনে বা ত্বকের রোগের চিকিৎসার ও ঔষধ পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করতে হবে। যে সব পদ্ধতিতে তৈরি করে শরীরের বাইরে রোগ চিকিৎসায় ব্যবহার করা হয়, যেমন শরীরের বাইরে যেমন হচ্ছে কি শরীরের লোমে বা হচ্ছে শরীরের ত্বকে ওষুধগুলো যেমন হচ্ছে কি প্রয়োগ করতে হয়, গুঁড়া ওষুধ করে দিতে হবে, পানির সাথে মিশিয়ে দিতে হবে, লোশন আকারে দিতে হবে, ক্রিম দিতে হবে, লেমিনেট দিতে হবে। তারপর হচ্ছে কি গুঁড়া ওষুধ যেমন পাউডার। সাধারণত পরজীবী দমনে পশুর ত্বকে লোমে গোড়ার বিভিন্ন ধরনের পাউডার যেমন নিগুভন, এসানটল, গেটামক্স ঘষে লাগাতে হয়। পাউডার পানির সাথে সাথে মিশিয়ে দ্রবণ হয়ে পশুর বহির্দেশে পরজীবী চিকিৎসায় ব্যবহার করা যায়। তো চামড়ার কোনো ক্ষত চিকিৎসায় অ্যান্টিবায়োটিক মলম, সালফোনামাইড পাউডার ক্ষতস্থানে সরাসরি লাগানো যায়। দ্রবণ বা লোশন ত্বকের পরজীবী দমনে বা ক্ষত চিকিৎসার দ্রবণ বা হচ্ছে লোশন ত্বকের প্রয়োগ করতে হয়। শরীরের বাহিরে বিভিন্ন ওষুধ যেমন ডেটল, স্যাভলন, পটাশের পানি, সলিউশন, হাইড্রোজেন পারক্সাইড দ্রবণ দ্বারা ক্ষতস্থানে পরিষ্কার বা স্প্রে করার পর যেখানে পাউডার বা মলম লাগাতে হয়। তো চর্ম বিভিন্ন রোগে ত্বকে বিভিন্ন ধরনের লোশন যেমন ক্যালামিন, ভেক্রোটিনাল, ভায়োফ্রম লোশন প্রয়োগ করতে হয়। মলম, ক্রিম তাহলে হচ্ছে ত্বকের পরজীবী চিকিৎসায়, ক্ষত চিকিৎসায়, বিভিন্ন চর্মরোগের চিকিৎসায় বিভিন্ন ধরনের মলম, ক্রিম, ছত্রাক বিধ্বংসী মলম, ক্রিম যেমন হুইটফিল্ড, সালফোনামাইড মলম, ক্রিম, অ্যান্টিবায়োটিক মলম, ক্রিম প্রভৃতি ত্বকে প্রয়োগ করতে হয়। তারপরে হচ্ছে লিনিমেন্ট, তাহলে হচ্ছে ব্যথাজনিত কারণে লিনিমেন্ট জাতীয় ওষুধ যেমন লাইকার, অ্যামনফোর্ট, এবিসি লিনিমেন্ট আক্রান্ত স্থানে মালিশ দেওয়া যায়। ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ প্রয়োগ, তাহলে হচ্ছে গবাদি পশুর চিকিৎসায় ইঞ্জেকশনের ব্যবহারের গুরুত্ব অপরিসীম, কারণ ঔষধের কার্যকারিতা দ্রুত করার জন্য দ্রুততম মাধ্যম হলো ইঞ্জেকশন। ইঞ্জেকশনের পদ্ধতি তরল ঔষধ, সিরিঞ্জ, নিডিল পশুর সাহায্যে দেহের বিভিন্ন উপায়ে প্রয়োগ করা হয়। ইঞ্জেকশন দেওয়ার পূর্বে সিরিঞ্জ, নিডিল ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তরল ঔষধ সরাসরি ভায়াল থেকে তুলে নিতে হয় মাত্রা অনুযায়ী, এবং পাউডার জাতীয় ওষুধ পরিমাণ মতো বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে নিয়ে সিরিঞ্জ
তুলে ওষুধ পশুর শরীরে বিভিন্ন উপায়ে প্রয়োগ করতে হয়। যেমন হচ্ছে ওলানে ওষুধ প্রয়োগ, যৌনি বা হচ্ছে জরাইতে ওষুধ প্রয়োগ, মাংসপেশিতে ইঞ্জেকশন। পশুর যেসব স্থানে ঐচ্ছিক মাংসপেশি আছে সেসব স্থানে মাংসপেশির ইঞ্জেকশন দেওয়া যায়। গবাদি পশুর যেমন রানের মাংসে, উরুর মাংসে, ঘাড়ের মাংসে পেশিতে ইঞ্জেকশন কি দেওয়া যায়। তো দর্শক, আমরা যেটা জানলাম, তো অবশ্যই আপনারা কি এগুলা খাতাতে লিখে রাখবেন বা হচ্ছে কি রেকর্ড করে রাখবেন। তো দর্শক, এরপরে আমরা যেটা জানবো, তাহলে দর্শক আমরা এর আগে যা যা জানলাম, এবার আমরা জানবো পশু রোগ নির্ণয় ও চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামের বর্ণনা। তাহলে আসলে পশু চিকিৎসার জন্য সর্বপ্রথম যেটা লাগে সেটা আসলে লাগে অ্যাপ্রন। ইহা পরিধান করে চিকিৎসা করলে জামা কাপড় নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরে লাগে গামবুট, এটি ব্যবহারে চিকিৎসকের পায়ে আঘাত লাগার সম্ভাবনা থাকে না। ক্লিনিক্যাল থার্মোমিটার হয় অ্যানালগ থার্মোমিটার বা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার। তাহলে হচ্ছে পশুর শরীরের তাপমাত্রা নির্ণয় করার কাজে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে স্টেথোস্কোপ, এটি পশুর শ্বাস প্রশ্বাসের শব্দ, হৃৎপিণ্ডের স্পন্দন শোনার কাজে ব্যবহৃত হয়। সিরিঞ্জ ও নিডিল, তাহলে হচ্ছে পশুর শরীরে যে কোনো ইঞ্জেকশন প্রয়োগ বা পুশ করার জন্য এগুলো ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কাস্টিং রোপ বা দড়ি, তাহলে হচ্ছে পশুকে নিয়ন্ত্রণ করার জন্য এটির দরকার। তারপর হচ্ছে মোটার অ্যান্ড পাসচুলা, অনেক ওষুধ গুঁড়া করার কাজে এটি ব্যবহৃত হয়। ড্রেসিং বোতল, মুখে খাওয়ানোর জন্য নিরাপদ বোতল। তারপর হচ্ছে খোয়ার বা শ্যুট, পশুকে নিয়ন্ত্রণে বা আটকিয়ে রেখে পরীক্ষা বা হচ্ছে নিরীক্ষা ইঞ্জেকশন দিতে এটি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে সার্জিক্যাল হ্যান্ডেল ও ব্লেড, অপারেশন বা পশুর কোনো কিছু কাটার জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ব্লেড সহ হ্যান্ডেল, অপারেশন বা কোনো কিছু কাটার জন্য ব্যবহার করা হয়। কেসি, অপারেশন বা কোনো কিছু কাটার জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে আর্টারি ফরসেপ, এটি অপারেশনের সময় কাজে লাগে। এছাড়াও শরীরের কোনো অংশে হতে ছোট ছোট শিরা বা ধমনী কেটে গেলে এটি দিয়ে চাপ দিয়ে ধরতে হয় এবং রক্ত বন্ধ করা যায়। তারপরে হচ্ছে সিমটা বা ফরসেপ, অপারেশন বা কোনো কিছু তুলতে বা ধরতে, যেমন শরীরের পোকা পড়লে তা তুলে ফেলতে তা ব্যবহার করা হয়। তারপর হচ্ছে নাইলন সুতা, পশুর শরীরে কেটে গেলে সেলাইয়ের কাজে ব্যবহার করা যায় এই নাইলন সুতা। তারপর হচ্ছে সিল্ক সুতা, তারপর হচ্ছে পশুর শরীরের ভিতর কেটে গেলে সেলাইয়ের কাজে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে ক্যাটগাট, এটি একটি শরীরের ভিতর মিলাটনের কাজে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সুচারিং নিডিল, অপারেশনের পর কাটা স্থান জোড়া লাগানোর জন্য বিভিন্ন সুতা দ্বারা সেলাই করার সময় এটি কি প্রয়োজন হয়। তারপরে দর্শক যেটা লাগতেছে সেটা হচ্ছে তুলা, তাহলে হচ্ছে অপারেশন করার সময় টিস্যু বা রক্ত পরিষ্কার করা বা কোনো ক্ষত স্থান পরিষ্কার করার জন্য এই তুলা কি ব্যবহার করতে হয়। এমনকি শরীরের ভিতর কোনো জায়গা কেটে গেলে তুলা চেপে ধরে রক্ত বন্ধ করা যায়। এছাড়াও ব্যান্ডেজের কাজে ইহার ব্যাপকভাবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে টিংচার আয়োডিন, অপারেশনের পূর্বে চামড়ায় লাগালে ওই স্থানটি জীবাণুমুক্ত হয়। এছাড়া যে কাটা পড়া ক্ষত স্থানে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে টিংচার বেনজিন, কাটা পড়া ক্ষত স্থানে অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয় এই টিংচার বেনজিন। তো অতি কিন্তু অপারেশনের পর ত্বক সেলাই করার পর এটি সেলাইকৃত স্থানে উপর দিয়ে পাতলা আবরণ দিয়ে বেনজিন সিলিক দিতে হয়। তারপরে হচ্ছে টিংজার ফেরিফার, তারপর হচ্ছে ক্লোরাইড, এটি রক্ত জমাটকারী হিসাবে ব্যবহার করা হয়। যে কোনো স্থানে, বিশেষ করে শিং ভাঙে গেলে সেখান থেকে রক্ত চেক করার জন্য খুব উপযোগী। তারপর হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট,
তার হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট দানা। এটি পশু চিকিৎসায় বহুল ব্যবহৃত একটি অ্যান্টিসেপটিক ওষুধ, যাহা পশুর শরীরে কোনো ক্ষত স্থানে ধুয়ে দিতে ব্যবহার হয়। তারপর হচ্ছে বোরিক পাউডার, এটি অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও কোনো আঘাত বা ফলা স্থানে সেক দেওয়ার কাজে ব্যবহার হয়। তারপর হচ্ছে সালফানিলামাইড পাউডার, তো হচ্ছে পশুর ক্ষত স্থানে অ্যান্টিসেপটিক ওষুধ দ্বারা মুছে ফেলার পর উক্ত স্থানে ক্ষত দ্রুত শুকানোর জন্য এটি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, হাড্ডি ভেঙে গেলে বা হচ্ছে ফেটে গেলে তার জোড়া লাগানোর কাজে এটি কি ব্যবহার করা হয়। তারপর হচ্ছে ব্যান্ডেজ গজ, যে কোনো অপারেশনের স্থানে ময়লা মুক্ত রাখার জন্য গজ দ্বারা মানে ব্যান্ডেজের দ্বারা বেঁধে রাখার কাজে কি এটি ব্যবহার হয়। তারপর হচ্ছে ডুসকান সহ পাইপ, পশুর জরায়ু বা প্রিপিউশিয়াল থলি ওয়াশ করার কাজে এটি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ভেজাইনাল স্পেকুলাম, ইহা স্ত্রীজাতীয় পশুর জননতন্ত্রে বিভিন্ন রোগ যেমন ভেজাইনাইটিস, তারপর হচ্ছে সার্ভিসাইটিস, তারপর হচ্ছে পায়োমেট্রো, তারপর হচ্ছে এন্ড্রোমেট্রাইটিস ইত্যাদি রোগ নির্ণয়ে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে টিপ সাইফন, পশুর পাট টিপ সাইফন, এটা হচ্ছে পশুর বাট বন্ধ হলে এটি দ্বারা দুধ বের করার কাজে লাগে। তারপর হচ্ছে সার্জিক্যাল ট্রে, তারপর হচ্ছে অপারেশন বা ক্ষতস্থান ড্রেসিং করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ গজ, কটন, টিংচার, আয়োডিন টিংচার, বেনজোইন, ডাস্টিং পাউডার ইত্যাদি রাখার জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে সার্জিক্যাল শো বা আরি, করাত, পশুর হাড় বা শিং বা পায়ের খুর কাটার জন্য ব্যবহার হয়। ডেলিভারি হুক, তো হচ্ছে ডেলিভারি হুক প্রসবকালে প্রসব বিঘ্ন ঘটলে বাচ্চা টেনে বের করতে এটি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে হুপ কাটার, এটি দ্বারা পশুর খুর সমান বা বড় হলে কেটে সমান করার কাজে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে বার্ডিজু, তারপর হচ্ছে দর্শক যে বার্ডিজু ক্যাস্টেটর, এই যন্ত্র দিয়ে মানে বাছুর হচ্ছে বলদ করা যায়, পাঠাকে হচ্ছে কি খোঁজাকরণে এটি ব্যবহৃত হয়। তারপর হচ্ছে স্টোমাক টিউব, এটি পশুর পেটে স্টোমাক টিউব, এটি হচ্ছে পশুর পেটে অতিরিক্ত গ্যাস জমা হলে তা বের করার কাজে ব্যবহৃত হয়। এছাড়াও খাদ্যনালীতে কোনো কিছু আটকে গেলে ওই টিউবের মাধ্যমে ঠেলে ভিতরে ঢুকানো যায়। তারপর হচ্ছে ভেটেরিনারি ব্যাগ, তাহলে হচ্ছে ডাক্তারের যন্ত্রপাতি সংরক্ষণ করে এটা রাখা যায়। তো হচ্ছে অ্যান্টিবায়োটিক তার মধ্যে হচ্ছে কিছু ওষুধও আপনাকে রাখতে হবে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন। তো হচ্ছে প্রোনাপেন 40 লাখ, স্টোপটোফেন, বাইপেন, রেনামাইসিন, জেন্টামাইসিন ইত্যাদি যে কোনো সংক্রামক রোগে ব্যথা, ক্ষত, ইনফ্লামেশন ইত্যাদি কাজে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। তো তার জন্য এই ওষুধগুলো কি রাখে দিবেন। তারপর হচ্ছে অ্যান্টিহিস্টামিনিক হিসেবে যে ওষুধ, সেটা হচ্ছে ডিলারজেন, অ্যান্টিহিস্টামিন, হিস্টাভেট ইত্যাদি এ গ্রুপের ওষুধ, অ্যালার্জি জনিত যে কোনো ওষুধ যেহেতু ব্যবহার করতে হয়, তো অবশ্যই কি ওষুধ ব্যাগের মধ্যে রেখে দিতে হবে। তারপর হচ্ছে কৃমি ওষুধ যেমন ইন্ডেক্স, লিভানিট, ফ্লুকেনিল, হেলমেক্স, এভিপার, পাইরোভেট পাউডার ইত্যাদি। তো উল্লেখিত ওষুধ কৃমিনাশক কাজে কি ব্যবহৃত হয়। তো দর্শক আমরা যা জানলাম, অবশ্যই এই ভিডিওটি কি ডাউনলোডও করতে পারেন, বা এই ভিডিওটি আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই হচ্ছে কি সুন্দর করে ভিডিওটি যখন দেখবেন মনোযোগ সহকারে দেখবেন, এবং যা আলোচনা করা আছে সব কি আপনারা খাতায় তুলে রাখবেন। তো দর্শক এরপরে আমরা যেটা জানবো, তাহলে দর্শক আমরা যা জানলাম, এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিভাবে হচ্ছে গরুকে হচ্ছে সুই দিতে হবে, কোথায় দিতে হবে। তো হচ্ছে এগুলো জায়গা অবশ্যই চিনতে হবে, জানতে হবে। তো আসলে সুই দেওয়ার হচ্ছে জায়গা মাংসপেশি শিরা,
তো হচ্ছে মাংসপেশি, এই যে মাংসপেশি, এই যে 2 রানের 2 দিকেই হচ্ছে কিন্তু কি মাংসপেশি থাকে। তো এখানে একটা মাংসপেশি, এই যে আমি যেভাবে দিচ্ছি, তো আপনারা হচ্ছে সিরিঞ্জ নিয়ে এইভাবে কি দিয়ে দিবেন, এই যে এইভাবে সুইগুলো কি দিয়ে দিবেন। তো হচ্ছে সিরিঞ্জের মধ্যে হচ্ছে ওষুধগুলো হচ্ছে মিশিয়ে নেওয়ার পরে হচ্ছে এইভাবে কি আপনারা পুশ করবেন, এইভাবে কি আপনারা পুশ করবেন। তাহলে এটা হচ্ছে মাংসপেশি, হ্যাঁ এটা হচ্ছে কি মাংসপেশি। এই তো এখানে হচ্ছে কি সুইগুলো দিয়ে দিবেন। তো হচ্ছে ছোট বাছুরের ক্ষেত্রে হচ্ছে ছোট নিডল দিয়ে সুই দিতে হয়, আর বড় গরুর জন্য বড় নিডল দিয়ে কি সুই দিতে হয়। তো এইভাবে কি আপনারা সুইগুলো দিয়ে নেবেন। তাহলে হচ্ছে মাংসপেশিতে এইভাবে সুই দিতে হয়, এই যে মাংসপেশিতে কি এইভাবে সুই দিতে হয়। তো মাংসপেশিতে এইভাবে কি সুই দিতে হয়। তো আপনারা এইভাবে কি মাংসপেশিতে সুই দিয়ে নিয়ে নেবেন, এইভাবে কি মাংসপেশিতে সুই দিয়ে নিয়ে নেবেন। তো এইভাবে কি সুইগুলো দিতে হয়। তাহলে আসলে গরু থেকে একটু দূরে থাকতে হবে, আর এইভাবে সুই মানে মাংসের ভিতরে যখন ঢুকে যাবে তারপরে কি আস্তে আস্তে সুই দিতে হবে। তাহলে এইভাবে আপনারা দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আপনারা কি কাজ করতে পারবেন, মানে মাঠেও কাজ করতে পারবেন, খামারেও কাজ করতে পারবেন, এই নিজেরও গরুর কি হচ্ছে চিকিৎসা করতে পারবেন। তাহলে এইভাবে, তাহলে হচ্ছে তারপরে এইখানে হচ্ছে কিন্তু চামড়া, হ্যাঁ এইটা হচ্ছে কি চামড়া, মানে এই যে এইখানে হচ্ছে ধরে এইভাবে চামড়ার মাধ্যমে কি দিতে হবে। তাহলে এইভাবে কি চামড়ার মধ্যে দিতে হবে। তাহলে আসলে ইঞ্জেকশন দেওয়ার হচ্ছে জায়গা মাংসপেশি মাংসপেশি শিরা, এই যে এখানে হচ্ছে কি এই যে চামড়ার নিচে, এটা হচ্ছে চামড়ার নিচে, যে সুইটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে কি চামড়ার নিচে, আর এইটা হচ্ছে মাংসপেশি, এইটা হচ্ছে কি মাংসপেশি। তো আপনারা এইভাবে কি মাংসপেশিতে দিয়ে নেবেন। তাহলে দর্শক যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, অবশ্যই যারা এখনও চ্যানেলটিতে কি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি কেমন হলো, ভালো না মন্দ, তো অবশ্যই আমাদেরকে কিন্তু কি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি কি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে এটা হচ্ছে কি চামড়ার মধ্যে আমরা হচ্ছে কি এই ইঞ্জেকশনটা দিচ্ছি চামড়ার মধ্যে, ঠিক আছে, এটা হচ্ছে কি চামড়ার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে আপনারা চামড়ার মধ্যে হচ্ছে কি চামড়ার মধ্যে যেমন টিকা দিতে হয়, কিছু ইঞ্জেকশন দিতে হয়, কিছু ভিটামিন, মানে যা যা দেওয়ার লাগে, তো অবশ্যই এইগুলো আমরা তো আলোচনা করব। তো হচ্ছে চামড়ার মধ্যে আপনারা এই সুইগুলো কি দিয়ে দিবেন। তাহলে হচ্ছে চামড়ার মধ্যে এইভাবেই দিতে হয়। তাহলে চামড়া এইভাবে টানে, এইভাবে কি সুই পুশ করতে হয়। তাহলে হচ্ছে চামড়ার মধ্যে এটা আপনারা দিয়ে নেবেন, ঠিক আছে। তো চামড়ার মধ্যে এটা আপনারা দিয়ে নেবেন। তাহলে এটা হচ্ছে চামড়ার মধ্যে আপনারা দিয়ে নেবেন। তাহলে চামড়া ধরার নিয়ম হচ্ছে এটাই। তো এইভাবে আপনারা চামড়া টানে এইভাবে কি দিয়ে নেবেন। তাহলে দর্শক হচ্ছে চামড়ার মধ্যে এইভাবেই সুই দিতে হয়। তাহলে হচ্ছে আমরা মাংসপেশিতে কীভাবে সুই দিতে হয় সেটাও দেখলাম, এবং কি চামড়াতেও কীভাবে দিতে হয় সেটাও আমরা দেখলাম। এই যে মাংসপেশিতে এইভাবে ধরে এইভাবে সুই দিতে হয়। তাহলে হচ্ছে আমি যেইভাবে দিচ্ছি আপনারা সেইভাবে, হ্যাঁ আমরা এবারে যেইভাবে দিচ্ছি আপনারা হচ্ছে কি সেইভাবে দিবেন, ইনশাল্লাহ আপনাদের হচ্ছে কি কোনো সমস্যা হবে না। এই মানে দেখতে হবে গোটি স্থির হয়ে যায়, আর সাথে সাথে দিয়ে এইভাবে দিতে হবে। এই যে যেমন হচ্ছে বাছুরকে কিন্তু সুই দেওয়ার ক্ষেত্রে অবশ্যই মানে ছোট নিডল দিয়ে সুই দিতে হবে। হ্যাঁ এইভাবে এই যে ধরতে হবে, আর এইভাবে ঢাক করে মানে ঘাঁক করে দিয়ে এইভাবে দিয়ে সুন্দর করে এইভাবে মারে দিতে হবে। তাহলে হচ্ছে দর্শক, তো আপনারা এইভাবে দিয়ে দিবেন। কারণ যে কোনো চিকিৎসা মানে আমরা যদি ভয় করি কোনো কিছু করতে পারবো না, আর যদি কি মনে সাহস নিয়ে আনতে পারি তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। তো দর্শক এইভাবে আমরা হচ্ছে গরুর ট্রিটমেন্ট বা চিকিৎসা করব। আর হচ্ছে সুই দেওয়ার পদ্ধতি তো আমি মানে আমরা তো দেখাই দিচ্ছি, তো আপনারা অবশ্যই কি এগুলা দেখে নেবেন। তাহলে হচ্ছে এইভাবে সুই দিতে হবে। তাহলে এইভাবে কি সুই দিতে হবে, হ্যাঁ এইভাবে কি সুই দিতে হবে। তাহলে হচ্ছে দর্শক আপনারা এইভাবে ট্রিটমেন্ট করবেন। তো এরপরে আমরা জানবো যে আসলে ত্বরকা রোগের কী চিকিৎসা, তো এই ওষুধটি এখন আমরা জানবো। হ্যালো দর্শক, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনার সুন্দর মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন। তো দর্শক এখন আপনারা হচ্ছে পাতলা রোগের যে চিকিৎসা করবেন, পাতলা রোগের চিকিৎসার জন্য যে ওষুধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে প্রোনাপেন 40 লাখ অথবা হচ্ছে রেনামাইসিন LA, এই ওষুধটি ব্যবহার করবেন। এটা হচ্ছে প্রতি 10 কেজি ওজনের জন্য 1 সিসি, আর হচ্ছে
তারপরে যে ওষুধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে স্টাবেট। স্টাবেট হচ্ছে প্রতি 100 কেজির জন্য আপনারা 5 সিসি অথবা 10 সিসি ব্যবহার করতে পারেন। তারপরে হচ্ছে ব্যথা যদি থাকে, ব্যথার জন্য আপনারা যে ওষুধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে কিটোএভেট। সেটা হচ্ছে প্রতি 33 কেজি ওজনের জন্য 1 সিসি বা 1 মিলি করে আপনারা এই ওষুধটিকে ব্যবহার করবেন। আমি আরেকবার বলতেছি, বাতলা রোগের চিকিৎসার জন্য যে ওষুধটি আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে পোনাপেন 40 লাখ অথবা হচ্ছে রেনামাইসিন এল। এটা হচ্ছে প্রতি 10 কেজি ওজনের জন্য 1 সিসি। তারপরে হচ্ছে যে ওষুধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে স্টাবেট। স্টাবেট আপনারা ব্যবহার করবেন প্রতি 100 কেজি ওজনের জন্য 5 সিসি অথবা 10 সিসি। তারপরে আপনারা যে ওষুধটি ব্যবহার করবেন এটা হচ্ছে ব্যথানাশক। ব্যথার জন্য যে ওষুধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে কিটোএভেট। এটা হচ্ছে 33 কেজি ওজনের জন্য 1 সিসি। তো ধন্যবাদ।